নমস্কার, শুরু করছি অনুষ্ঠান অডিও আড্ডার সঙ্গে তপন। অডিও আড্ডার সঙ্গে তপন এই অনুষ্ঠানে আজকের আমাদের সঙ্গে যিনি আছেন মাননীয় শ্রী অভিজিৎ চক্রবর্তী। আসলে অভিজিৎ চক্রবর্তী বললে কীরকম একটা শোনায়, কিন্তু যদি বলি আমাদের সঙ্গে আছেন বাবুয়াদা। বাবুয়াদা বললেই সকলের মনে, সকলের মগজে একটা অন্যরকম ছবি ভেসে আসে। বাবুয়াদা আমাদের অত্যন্ত কাছের লোক। দাদা, আজকের অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। আমি বিশেষ গৌরচন্দ্রিকা না করে তোমার কাছে যে বিষয় নিয়ে কথা বলবো, তুমি তো মিউজিকের লোক, আদ্যপান্ত মিউজিকের লোক। তো সেই মিউজিক বাদ দিয়ে, মাঝে মাঝে অনুষ্ঠান মঞ্চ বাদ দিয়ে, তোমার এই কাজ বাদ দিয়ে মাঝে মাঝেই তোমাকে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক বিষয়ে তোমার স্বতন্ত্র মতামত তুমি রাখো, এবং সেই মতামতের ক্ষেত্রে একটা স্পষ্ট অবস্থান বোঝা যায়। আজকে তোমার সঙ্গে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো শিল্পীর রাজনীতি বা রাজনৈতিক ক্ষেত্রে শিল্পের ভূমিকা। এই রকম এই বিষয় নিয়ে কথা বলবো তোমার সঙ্গে। দেখো, শিল্প রাজনীতি নাম দুটো আলাদা আলাদা। মানে অনেকের বক্তব্য হচ্ছে যে শিল্পী তো শিল্পী, শিল্পীর কোনো জাত নেই, শিল্পীর কোনো রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে না, সে সবার জন্য। আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। তার কারণ শিল্পী তো একজন মানুষ। আমি পাঞ্জাবি পরে স্টেজে পারফর্ম করলাম বা স্টুডিওতে কাজ করলাম, সম্মান পেলাম, প্রচুর অর্থ পেলাম কি পেলাম না, যাই হোক করে আলটিমেটলি যখন আমি বাড়িতে ফিরলাম তখন কিন্তু আমি একটা মানুষ। তখন আমার যা সমস্যা, যে শিল্পী নয় তার সমস্যাও কিন্তু একই। অতএব শিল্প এবং রাজনীতি আলাদা আলাদা জগতের লোক বলে কিছু হয় না। আসলে রাজনীতির আন্ডারে সব কিছুই। রাজনীতিকে বাদ দিয়ে কিন্তু পৃথিবীর কোনো কিছুই হয় না, হতে পারে না। এটা একদমই ঠিক কথা। তাহলে কি কোথাও মনে হচ্ছে যে রাজনীতির লোকেরা শিল্পীর যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তাকে ব্যবহার করতে চাইছে এবং ব্যবহার করে তার রাজনৈতিক ক্ষমতা দখল? রাজনীতি বর্তমান পরিস্থিতিতে যে রাজনীতি এসছে সেটা একটা সুন্দর ব্যবস্থাপনা, যে ভারতবর্ষের মধ্যে একটা অস্থিরতা তৈরি করে দেওয়া। যে মূল সমস্যা হচ্ছে আমি কোন ধর্মের লোক এবং আমার ধর্ম বিপদের মধ্যে আছে, সেটার একটা প্রতিযোগিতা। একদম নাম করেই বলছি, তৃণমূল দল যত পার্সেন্ট ভোট পাচ্ছে তার সিংহভাগ কিন্তু মুসলিম ভোট। মুসলিম খতরে হ্যাঁ, এটাকে যদি প্রচার করতে পারি, হিন্দু বিজেপি চলে আসতে পারে। অতএব তৃণমূল আমাদের মুসলিম ভাইদেরকে এক হতে হবে। অতএব মুসলিম ভোটটা এক জায়গায় পড়ে গেল। মুসলিমরা খুব বাড়াবাড়ি করছে, ওরা ক্ষমতায় চলে এলে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে। অতএব আমরা হিন্দু খতরে হ্যাঁ, অতএব হিন্দু ভোট আমাদের এক জায়গায় হতে হবে, সেটা নিয়ে বিজেপি চলছে। মানে এখন দুটো ধর্ম, মানে ভারতবর্ষের মেন যে ধর্মের জায়গাটা হিন্দু এবং মুসলিম, হিন্দু ইজুকাল টু বিজেপি, এটা প্রমাণ করা একটা অঘোষিত বা ঘোষিত একটা তত্ত্ব সামনে আছে যে বিজেপি মানে হিন্দু এবং তৃণমূল মানে হচ্ছে মুসলিম। না, সেটা সব ক্ষেত্রে ঠিক না, কারণ তৃণমূল দলেও তো অনেক হিন্দুরা আছেন না। কিন্তু তবে তুমি যে কথাটা বললে যে তৃণমূল একটা মুসলিম ভোটকে একত্রিত করার ক্ষেত্রে তৃণমূলের একটা বড় ভূমিকা আছে, এটা একদম ঠিক। কিন্তু আমি যে জায়গাটা আসতে চাইছি, যে জায়গাটা বলতে চাইছি, যে দুটি দলেই আজকের মানে 2011-র আগের একটা অবস্থা, সেই সময় যদি দেখি, আবার আজকে যদি দেখি, তখন শিল্পীরা কিন্তু এই বিপুল হারে রাজনীতিতে আসেনি। এটা শিল্পচর্চার ক্ষেত্রে কতখানি ভালো হলো না খারাপ হলো? কেউ কেউ বলছেন শিল্পীরা, এই যে একজন শিল্পী, আমি যদি ধরি শেষ কথা, যে কীর্তন শিল্পী অদিতি মুন্সী বিধানসভায় গেলেন, তখন গানের লোকেরা বললো, বাহ, একজন সঙ্গীতের জগৎ থেকে একজন বিধানসভায় গেছে, এটা গানের খুব উন্নতি হবে। তোমার কি মনে হয় আলটিমেট কিছু লাভ হবে কি? অদিতি খুব ভালো গায়, খুবই ভালো গায়, এবং অদিতির সঙ্গে যারা বাজায় অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত খুবই সুসম্পর্ক, খুবই ভালো পারফরমেন্স করে। এবং এটুকু বলতে পারি এখনও পর্যন্ত যে অদিতি জেতার পরেও
ওর পারফরমেন্স শুনেছি আমি, পারফরমেন্সে কিন্তু কোনো রকম থাবা বসায়নি রাজনীতি। ব্যক্তিগতভাবে একজন রাজনীতির সঙ্গে তার গানটাকে মেনটেন করতে পারছেন, সেটা তার ব্যক্তিগত মুনশিয়ানা অথবা জীবনে চলার পথে ব্যালেন্স, কিন্তু সমগ্র সঙ্গীতকে কতটা উন্নতি করতে পারবে, আমার সেই প্রশ্ন। এই জায়গাটা তো আসলে সঙ্গীতের উন্নতি, সেটার জন্য একটা পরিবেশ লাগে, একটা পরিকাঠামো লাগে, একটা সামাজিক পরিস্থিতি লাগে। যারা চর্চা করবেন তাদের তো পেট রয়েছে। এখন এই পেটটা চালাতে গেলে যদি সিস্টেম এটা হয়ে যায় যে তোমার ক্রাইটেরিয়া হচ্ছে তুমি নির্দিষ্ট দলের পদলেহনকারী হলে তোমার পেটটা চলবে, তোমার কোয়ালিটিটা সেখানে বিচার্য নয়, এরকম যদি হয়ে যায় তাহলে সঙ্গীতের উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা অন্ততপক্ষে আমি দেখছি না। এটা আমার ব্যক্তিগত মত। কারণ সমস্ত শিল্প বা সংস্কৃতি প্রোগ্রাম যা কিছু হচ্ছে, কোনো মেলা, কোনো ক্লাব, সেই ক্লাবগুলো বা মেলাগুলো নির্দিষ্ট একটি দলের পরিচালনায় হচ্ছে। যেমন মহিষাদলে গত এই দুর্গাপুজোয় যখন সমস্ত জায়গায় প্রোগ্রাম করা একরকম নিষিদ্ধ ছিল, আমরা গাড়ি ভাড়া করে ঠাকুর দেখতে বেরিয়েছি। অনেক দিন পরে মহিষাদলে ছিলাম, প্রোগ্রাম করিনি, তা মাস্ক ফাস্ক গাড়ির ভেতরেও পড়ছি, প্রচণ্ড কোভিডের নিয়ম টিয়ম মেনে চলছি। সে সময় মহিষাদলের একটি নামী ক্লাবে সেখানে ওপেনলি প্রোগ্রাম হচ্ছে এবং প্রত্যেক দিনই প্রোগ্রাম হয়েছে। একদম রাস্তার ধারে ক্লাব, সেখানে জোরে জোরে বক্স বাজিয়ে প্রোগ্রাম করেছে। আমার অতি পরিচিত বেশ কয়েকজন সেখানে পারফরমেন্সও করেছে, তাতে কিন্তু কোনো আটকায়নি। এটা কি করে হতে পারে? তাহলে আমি তোমাকে একটু এখানে থামিয়ে বলি, তুমি দুর্গাপুজোর কথা বললে, আরও একটু পিছিয়ে যাই। মানে গত বছরের ঠিক এই সময়টায়, মার্চ মাসের, মানে যখন বাইরে বসন্ত উৎসব হবেই হবে এরকম চারিদিকে ব্যাপার, বাইরে বসন্ত উৎসব করা যাবে না, জমায়েত করা যাবে না, তোমার বাড়ির পাশেই তো খুব হৈ হৈ করে বসন্ত উৎসব হলো, প্রচুর লোকজন এলো, এইসব ব্যাপার, প্রচুর শিল্পীরাও এলেন, গান বাজনা করলেন। তুমি সেটাকে কী বলো? ক্লাব বলে তুমি তাকে তার কথা উল্লেখ করছো? না, ব্যাপারটা হচ্ছে কি, রাজনীতি বলো, সমাজ বলো, সব কিছুই আসলে কি হচ্ছে সেটা ঠিক করে দেন কিন্তু সাংবাদিকরা অথবা সংবাদ মাধ্যম। মানে আমরা না চাইলেও মিডিয়ার এখানে একটা বড় ভূমিকা আছে। বড় ভূমিকা নয়, সর্বশেষ ভূমিকা আছে। যেমন মিডিয়া মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম যে নন্দীগ্রামে বুদ্ধদেব ভট্টাচার্য কতগুলো গুলি চালিয়েছিল, ধুতিতে লাল রং লেগেছিল, তো খুনি বুদ্ধদেব ভট্টাচার্য আমরা জানতে পেরেছিলাম, খুনি বুদ্ধদেব ভট্টাচার্য গোটা বিশ্ব জানতে পেরেছিল। তো এইভাবেও মিডিয়াই তো শেষ কথা বলে, কি ঘটছে, কোনটা সত্যি, জনমত সেটা তো প্রকাশ করার দায়িত্ব মিডিয়ার নয়। মিডিয়ার দায়িত্ব হচ্ছে জনমত গঠন। অতএব সেই জায়গাটাতে রাজনীতি, প্রশাসন, রাজনীতি আর প্রশাসন বলে আলাদা কিছু নেই, ওটা একটা অবাস্তব কল্পনা বা আশা করা এখনকার যুগে। পুলিশ আর রাজনীতি সমার্থক শব্দ, প্রশাসন বলে কিছু নেই। তা এই অনুষ্ঠানে ডিএম থাকেন, পুলিশের বড় বড় আধিকারিকরা থাকেন। তা এটা তো প্রেস কর্নারের, মহিষাদল প্রেস কর্নারের। আমি এদেরকে প্রচণ্ড ভালোবাসি এবং এদের যে অনুষ্ঠানটা হয় আমার খুব ভালোই লাগে। যে মহিষাদলে একটা সময় মেয়েরা বেরোতেই পারতো না, নোংরামি ছ্যাঁচড়ামি হতো। অন্ততপক্ষে এত প্রশাসনের লোক এবং এত উচ্চপদস্থ লোক থাকার জন্য, প্রচুর পুলিশ থাকার জন্য সেই নোংরামিটা কিন্তু মহিষাদলে হয় না, সাপোর্ট করি, ঠিক আছে। এইবারে এই কোভিড পরিস্থিতিতে এরা যে করতে পারলো প্রশাসনের সহায়তায়। অতএব মিডিয়া ছাড়া তো কোনো কিছু হয় না। ক্ষমতার হস্তান্তর সেটাই তো মিডিয়ার মাধ্যমে হয়েছে। অতএব মিডিয়াই যেখানে আয়োজক, সেখানে মিডিয়াকে চটানোর ক্ষমতা কার রয়েছে? নেই না। আজকে সেই মিডিয়াতে
আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী বলছেন, আমরা সংবাদ মাধ্যমে জানতে পারছি, সত্যি মিথ্যে আমি জানি না, সংবাদ মাধ্যম যেটা বলেছে সেটা তো আমার কথা নয়, যে শুভেন্দু অধিকারী চুটিপড়া পুলিশ পাঠিয়েছিল। আবার শুভেন্দু অধিকারী বলছেন, আমি যা করেছি আমি কিছুই করিনি, সবই মমতা ব্যানার্জি নির্দেশে করেছি। সেই মিডিয়াই দেখাচ্ছে, সেই মিডিয়াই আবার দেখিয়েছিল লাশের পর লাশ, লাশের পাহাড় জমেছে। ট্রলারে করে লাশ নিয়ে গিয়ে মাঝগঙ্গায় ফেলে দেওয়া হয়েছে, হ্যাঁ, তার তারাতলার কাছে ফেলে দেওয়া হয়েছে, কেননা ওখানে জলের স্রোতটা একটু অন্যরকম। এরকম তো আমরা বর্তমান কাগজে পড়েছিলাম, আর সেই সময় আরও একটি সংবাদপত্র ভুলে গেছি, সুমন চট্টোপাধ্যায় তার সম্পাদক ছিলেন সেই সময়। তা সেক্ষেত্রে মিডিয়ার যেখানে অনুষ্ঠান করছে সেখানে প্রোগ্রাম বন্ধ হওয়াটা তো উচিত নয়। আমি যে আলোচনাটা ছিলাম আর কি, যে তাহলে এখন যে পরিস্থিতি, রাজনীতির সঙ্গে শিল্পী মহলের একটা খুব সুন্দর যোগাযোগ, সুন্দর যোগাযোগ, এবং এই যোগাযোগটা ফলে শিল্পচর্চার লোকেরা রাজনীতির আঙিনায় আসছে, বিধানসভায় যাচ্ছে, লোকসভায় যাচ্ছে। এতে খুব আমাকে একটু সহজ করে বোঝাও, এতে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে শিল্পচর্চার? শিল্প চর্চাটা তো ব্যক্তিগত স্তরে হয়, যিনি চর্চা করছেন তার চর্চা করার মানসিকতা যার মধ্যে রয়েছে, তিনি এ ধরনের সস্তা নোংরা ছ্যাঁচড়ামি রাজনীতির মধ্যে জড়াবেন না। যারা নিরুপায়, নিজের উপরে কোনো আত্মবিশ্বাস নেই এবং খুব ভালোভাবে জানেন যে তার যোগ্যতা এবং তার কোয়ালিটি কতটা আছে, তাকেই পায়ে মাথা ঠেকাতে হয়। অনেকেই রয়েছেন পরবর্তী ক্ষেত্রে তারা বলেছেন যে তারা বাধ্য হয়েছেন রাজনীতিতে নামতে। কারণ রাজনীতিতে এই যে একঝাঁক সিরিয়ালের লোকজন, সিনেমা জগতের লোকজন আসছেন, তাদের ব্যাকগ্রাউন্ডটা কী, ছাত্রজীবনে তাদের রাজনীতির কী করেছেন বা পরবর্তী ক্ষেত্রে রাজনীতির কী করেছেন। এখন বিষয় হচ্ছে রাজনীতিটা না এমন একটা জায়গায় চলে গেছে যে আমাকে দেখে তুষ্টুমি করতে ইচ্ছে করছে না, তো এটা রাজনৈতিক বক্তব্য, তিনি জয়লাভ করেন। আমাকে দেখতে হলে পয়সা দিয়ে দেখতে হয়, 5 বছর ফ্রিতে দেখতে, 5 বছর। এখন রাজনীতি না দেখানোর বিষয় হয়ে গেছে, অর্থনীতি, আমার পেটটা চলবে কি করে, আমার সন্তানের চাকরি কি, তার অর্থনৈতিক নিরাপত্তা কি, এগুলো তো রাজনীতির বিষয় নয়। দেখানো এবং ধর্মযুদ্ধ, এই জায়গাটাতে দাঁড়িয়ে শিল্পীরা যারা আসছেন তারা, দেখো আমার কাছে প্রথম কথা যেটা হচ্ছে, একটা শিল্প মানে কিন্তু সমাজকে একটা বার্তা দেওয়া। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে যে শিল্প সমাজের কোনো উপকারেই লাগে না, সেটা কি আদৌ শিল্প হলো? তাহলে ক্লাসিক্যাল গান কি বার্তা দেয়? হ্যাঁ, ক্লাসিক্যাল গান বাজনা তো সুরের মধ্যে থাকা, একটা রাগ গাইছি, একটা বাঁধনে নিজেকে বাঁধা। প্রথম কথা দিচ্ছে আমার একটা ধৈর্য চাই, অনেকক্ষণ ধরে সাটা লাগাচ্ছি, আস্তে আস্তে রাগটার মধ্যে আমি প্রবেশ করছি। সেই জায়গাটাতে কিন্তু প্রাথমিকভাবে আমাকে স্থির হতে হবে, যেই স্থির ভাবটা কিন্তু এখন নেই, অস্থির একটা ভাব। আমার স্বাধীনতা রয়েছে, স্বাধীনতা শুধু নয়, আমার কপি করব না, আমি নিজে ক্রিয়েট করব, আমি শিল্পী হব। আজকের ইমন রাগ, আজকের বাগেশ্রী রাগ, পরের দিন করলাম একই কপি পেস্ট হলো, দ্যাট ইজ নট পিওর ক্লাসিক্যাল। আমি ক্রিয়েট করব, কিন্তু একটা বাঁধনে, একটা নিয়ম থাকবে, একটা শৃঙ্খলা থাকবে। আসলে স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতা, তার মধ্যে একটা বেড়া থাকা দরকার। আজকে ক্লাসিক্যাল গান বাজনা কিন্তু সেই অর্থে সেইভাবে হচ্ছে না। তুমি বলছো যে গান বাজনার যে শিক্ষার বুনিয়াদটা ঠিকঠাক না থাকার জন্যই কি লোকে এত শিল্পীরা লক্ষ্যভ্রষ্ট হচ্ছেন? সাফল্যর চটজলদি সাফল্য, এখন সাফল্যের মাপকাঠি যেটা হচ্ছে যে আমি অমুক বাংলা তমুক জলসাতে আমি সেলিব্রিটি হয়েছি, আমার মুখটা দেখা গেছে, 4টে এপিসোড, 5টা এপিসোড, কি ফাইনাল রাউন্ড, হোয়াটএভার, সেটা মানেই আমি হচ্ছি সফল একজন শিল্পী। এই যে সফল একজন শিল্পী, সেটা কিন্তু শিল্পী ঠিক করতে পারে না, সংস্থাই কিন্তু ঠিক করে। আজকে যে কোনো অনুষ্ঠানে জি বাংলা খ্যাত একজনকে আনতে হবে,
স্টার জলসা খ্যাত একজন আনতে, আরে বাবা ওই মানুষটা যখন জি বাংলায় যায়নি বা স্টার জলসায় যায়নি তখন কি খারাপ গাইতো নাকি? তখন তো তোমার তো মনে হয়নি ওই মানুষটার গান শুনবো? তাহলে কারা ভালো সেটাও কিন্তু ঠিক করে দেয় একটি চ্যানেল। তা সমস্ত জায়গাতে তো এটাই হচ্ছে। মানে ফোড়েদের মাঝখানে একটা শিল্পী, শ্রোতা, মাঝখানে একটা অংশ যেটা ফোড়ে বা দালাল। ফোরে দালাল বললে তারা একটু অসন্তুষ্ট হবেন, কিন্তু বাস্তব এটাই, তারা কিন্তু সফল। আমি জি বাংলাকে ছোটো করছি না, স্টার জলসাকেও ছোটো করছি না, বা বিভিন্ন রিয়েলিটি যে কম্পিটিশান হয় তাকে আমি ছোটো করছি না, ঠিক আছে? সেখানে যারা পারফরমেন্স করছেন তারা যথেষ্ট যোগ্য, কিন্তু তার বাইরেও তো রয়েছেন, সেটাই তো শেষ কথা নয়। বা সেই মানুষটা যখন ওই কম্পিটিশনে যাননি তখন কি তিনি খারাপ ছিলেন? কিন্তু মাপকাঠি কিন্তু তাই। তা সমস্ত জায়গায় এই যে অনুষ্ঠানগুলো হচ্ছে সবটাই তো রাজনীতির লোকরাই কন্ট্রোল করছে। কোনো মেলা, কোনো সেটা তো ক্লাব। তোমার আমি আচ্ছা এই প্রশ্নটা যাওয়ার আগে আমি একটা কথা বলি। তোমার রাজনৈতিক অবস্থান, তুমি পুরোপুরিভাবে বামপন্থী, যেটা বোঝা একদম যায়। দ্ব্যর্থহীন ভাষায়, কোনো এখানে অস্বচ্ছতা নেই। আমি একজন মনে প্রাণে বাম কর্মী, সমর্থক নই, কর্মী। সিপিআইএম, সিপিআইএম। এসএফআই করতে? ইয়েস, মহিষাদল রাজ কলেজে। মহিষাদল রাজ কলেজ? হ্যাঁ, আমি রবীন্দ্রভারতীতে গিয়ে কিন্তু এসএফআই করার ছেলে নই যে সেখানে বাম ক্ষমতায় রয়েছে, সবটাই এসএফআই, অথবা আমি এসএফআই হয়ে গেছি। মানে আলিমুদ্দিনের নিয়ন্ত্রণে এসএফআই করা না, একদমই না। আমি মহিষাদল রাজ কলেজে এসএফআই করা। মার খেয়েছো, মেরেছো? মার খেয়েছি, মেরেছি। এরকম ইতিহাস আছে? যে রুমটাতে আমি বসে আছি, এই রুমটার তলার রুমটা মেঝে লাল হয়ে থাকতো, আলতায় লিখতাম, তখন তার পয়সা ছিল না। পোস্টার কত সাল সেটা হবে? আগে অবশ্য আলতাতেই লেখা হতো। 92 সাল। 92 সাল মানে অনেক আগে। হুম। আলতাতেই লেখা হতো তখন। সেই জায়গা থেকে মনে হয়নি যখন সিপিএম ক্ষমতায় তখন শিল্পের জায়গায় আগ্রাসনটা সিপিএম চালিয়েছিল? হ্যাঁ, চালিয়েছে। গণনাট্য সংঘ চালিয়েছে। অবশ্যই চালিয়েছে, অবশ্যই চালিয়েছে। গণনাট্য তো অবশ্যই চালিয়েছে। একটা মজার বিষয় হয়েছে যে গণনাট্য কেন করছি, আমি চেয়েছিলাম যে আমাদের গণনাট্য সংস্থার মাসে একটা করে অন্ততপক্ষে সেটার ক্লাস হোক, কিন্তু যিনি নিতে আসবেন তার ব্যক্তি জীবনযাত্রা এবং যেটা বলবেন সেটা যেন সামঞ্জস্যপূর্ণ হয়। এই ক্লাসটা জুড়ে যাওয়ার পরে আর সেটা হয়নি। আদ্যন্ত ডানপন্থী জীবনযাত্রা চালানো একজন মানুষ একটা 60-70 লাখ টাকার গাড়ি থেকে নেমে তিনি বামপন্থা বোঝাবেন, হয় না। তাহলে মনে হয় না কি বামপন্থী রাজনীতিটা ভুল? বামপন্থী রাজনীতিটা অবশ্যই সঠিক। যারা করছেন তারা যদি বামপন্থা না মেনে স্বেচ্ছাচারিতা করে যান এবং তারা বিপুল অর্থের টাকা আলিমুদ্দিনে দিচ্ছে বলে তাদের যা কিছু সমস্তটাই যদি ক্ষমা করে দেওয়া হয়, বামপন্থা ভুল হয়ে যায় না, যারা রয়েছেন তাদের ভুল এটা। বিমানবাবু, ওই মানুষটা সারা জীবনে যা যা ত্যাগ করেছেন সেইটাকে যদি কেউ জানে না তাহলে কিন্তু বুঝতে পারবে যে বামপন্থা কী। অবশ্যই বিমানবাবু। তুমি বললে শিল্পীদের মধ্যে একটা বার্তা থাকার দরকার। প্রত্যেকটা একজন শিল্পর মধ্যে, যে শিল্প সৃষ্টি করবেন, উপস্থাপন করবেন, তার মধ্যে একটা বার্তা থাকা প্রয়োজন। সে জায়গা থেকে তো বামপন্থী আন্দোলনের একটা শক্তিশালী হাতিয়ার গণসঙ্গীত। সেই গণসঙ্গীত কতখানি সঙ্গীত? গণসঙ্গীত অবশ্যই পুরোটাই সঙ্গীত। তার কারণ গণসঙ্গীত বলতে কি? গণসঙ্গীত মানেই তো এই ভেঙে দাও, গুড়িয়ে দাও, একটা স্টিরিওটাইপড গান বাজনা, তা তো নয়। এটা অনেকে ভেবে নেন যে ওই এক ধরনের থ্রোয়িং, এই লড়বো, মুখ তুমুক করবো, ওটা তো নয়। কারামোর ঘর ভেঙেছে স্মরণ আছে, কিংবা হুঁশিয়ার ও সাথী কিষান। হ্যাঁ, ওটাও অবশ্যই একটা শক্তি, অস্ত্র। সেই সময়ের এবং বর্তমান ক্ষেত্রেও কিন্তু ভয়ঙ্করভাবে হুঁশিয়ার অবশ্যই। কিন্তু মানুষ একটা জিনিস দেখতে হবে যে আমাকে যুগের সঙ্গে কিন্তু তাল মেলাতে হবে।
এখনকার প্রজন্ম তারা কোন ভাষায়, কোন অ্যাকসেন্টে, কোন সাউন্ডে তারা একটা শিল্পকে নিতে চাইছে। শিল্পের ভাষা, বক্তব্য সেটা আমার, কিন্তু কোন ফরম্যাটে সেটাকেও কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। সেটা যদি আমি মাথায় না রাখি তাহলে কিন্তু আমি মানুষের কাছে পৌঁছতে পারবো না, এবং আমার যে আসল উদ্দেশ্য, যে মানুষকে জানানো, জাগানো, সেটা কিন্তু হবে না। যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল সেই সময় শিল্পীর যে আগ্রাসন, শিল্পের ওপর যে আগ্রাসন, একটা আগ্রাসন ছিল। আবার বর্তমান সময়ে শিল্পীদের বিপুলভাবে রাজনীতিতে যাওয়া, এটাও তো শিল্পের ওপর একটা একরকম নিয়ন্ত্রণ, শিল্প সংস্কৃতির ওপর। এই দুটো সময়কে কিভাবে দেখছো? সেটাও এক ধরনের আগ্রাসন, এটাও তো এক ধরনের আগ্রাসন। বামফ্রন্টের সময়ে আগ্রাসন ছিল, ছিল না তা নয়। গণনাট্যের আগ্রাসন ছিল। যারা তখন গণনাট্য করতেন বা নেতা, মানে নেতা ভালো মানুষ শিল্পী ছিলেন। হওয়ার মাপকাঠি হচ্ছে গণনাট্যে হাজিরা কত। গণনাট্যে হাজিরা কত, কিংবা গণনাট্যের যারা জেলা স্তরের, রাজ্য স্তরের নেতা, তারা তাকে অ্যাপ্রুভ করছে কিনা। এখন সেই মানুষগুলোই কিন্তু এখন বর্তমান সরকারের দলে নাম লিখিয়েছে। কিন্তু যেটা হয়েছে, এতটা কিন্তু নোংরা অবস্থা তখন ছিল না। তখন যারা ভালো গাইতো তাদের মধ্যে যারা একটু বাম ঘেঁষা, তাদেরকে হয়তো সুযোগ দেওয়া হতো। এখনকার যে একমাত্র মাপকাঠি সে সরকার পক্ষের কি না, এটাই মাপকাঠি। এই আগ্রাসনটা কিন্তু আগে ছিল না। শিল্পীরা এই যে দলে দলে নাম লেখাচ্ছেন রাজনীতিতে, এটা কি নিরাপত্তাহীনতা থেকে, নাকি নিজেদের অদক্ষতা ঢাকতে, নিজেদের অযোগ্যতা ঢাকতে রাজনীতিতে? এইটা না একটা কঠিন প্রশ্ন। মানে যোগ্যতা অযোগ্যতা এই বিষয়ে মতামত দেওয়াটাও একটা খুব বিপজ্জনক বিষয়। আমি সেই বিষয়ে যাচ্ছি না, কারণ আমি নিজেই কতটা যোগ্য অযোগ্য সেটা তো আমি বলতে পারি না। আমার তো নিজেকে সবসময় অযোগ্যই মনে হয়, সাহস করে কোনো দিন গান দিতে পারিনি। তা নিরাপত্তাহীনতা একটা বিশাল বস্তু, কারণ সমগ্র টালিগঞ্জ একজন ব্যক্তির দ্বারা পরিচালিত হয়। সেখানে যদি সেই ব্যক্তি অর্ডার নির্দেশ আদেশ যদি দেয়, তারা বাধ্য কিন্তু রাজনীতিতে যোগদান করতে। এবং তারা কি বলছেন, কেন বলছেন, কার বিরুদ্ধে বলছেন, কার পক্ষে বলছেন, কিছুই বোঝেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। তারা কিন্তু অভিনয়ের যেরকম স্ক্রিপ্ট থাকে, একটা স্ক্রিপ্ট পড়ে যান। অতএব এখন রাজনীতিতে যে শিল্পী মহল যে ঝাঁপিয়ে পড়ছেন, সেটা যে পুরোপুরি শিল্পীদের দোষ সেটাও দেখব না। তাদের কিছুটা বাধ্যবাধকতাও বটে, তাদের সেক্টরে কাজ পাওয়া সেটার ক্ষেত্রে। একজন শিল্পী যিনি ধরো ফাইন আর্ট চর্চা করেন, ফাইন আর্টের দর্শক নেই, শ্রোতা নেই, মানে বাজার নেই, তাহলে তিনি বাঁচবেন কিভাবে? তিনি তাহলে নিজেকে কিভাবে প্রস্তুত করবেন, নিজেকে কিভাবে তুলে ধরবেন লোকজনের কাছে? এই নিজেকে প্রস্তুত করা আর মানুষের কাছে তুলে ধরা দুটো পার্ট কিন্তু আলাদা। প্রথম কথা যেটা হচ্ছে, গান ভালো গাইতে গেলে বা ফাইন আর্টসের অন্যান্য যা রয়েছে, চর্চা করতে হবে, প্রচণ্ড পরিশ্রম করতে হবে, সঠিক পদ্ধতিতে, সঠিক শিক্ষাতে। তাতে করে তার কোয়ালিটির আপগ্রেডেশন হবে। এবং তুলে ধরাটা কিন্তু একটা আলাদা পার্ট, সেটা মার্কেটিং। সেই মার্কেটিংয়ের বিষয়টা না আমি একদমই অজ্ঞ, আমি কিচ্ছু জানি না। আমি একটা জিনিস বুঝি যে আমার যদি কোয়ালিটি থাকে, আমি যদি সৎভাবে পরিশ্রম করি, সাধনা করি, তাহলে আমার প্রোডাকশানটা অন্ততপক্ষে ভালো হবে। কেউ না কেউ তো আছে যে পদলেহন না করেও রক্তচক্ষুকে অবজ্ঞাই বললাম, অবজ্ঞা করে ভালো মানুষটিকে তুলে ধরতে পারে।
সময় তো পরিবর্তন হবেই। জেলার গান বাজনার যে চিত্র বা জেলার যে সংস্কৃতি চর্চার যে চিত্র, সেখানে তোমাকে খুব একটা দেখা যায় না। এটা মানে কি কারণ? রাজনৈতিক নাকি অন্য কিছু? না তুমি সময় দিতে পারো না? না, আমি সময় দিতে পারি না এটা কোনো কথাই হলো না। আমার তো দিব্যি, আমি তো বেকার মানুষ, অখণ্ড অফুরন্ত সময়, মানে পুরো 24টি ঘন্টাই আমার সময়। আমি মনে হয় ঠিক যোগ্য নই। আমার মনে হয় মানে ওই যোগ্যতার যে মাপকাঠি সেইগুলো বোধহয় আমি ঠিক পূর্ণ করতে পারিনি আর কি, সেই জন্যই বোধহয় দেখা যায় না। না মানে যোগ্য নই এই ব্যাপারটা, এই যোগ্যতার টা কারা নির্ধারণ করছেন, কারা বিবেচনা করছেন যে তুমি যোগ্য কি যোগ্য নয়? রাজনৈতিক নেতৃত্বরা যারা রয়েছেন, তারা যাদেরকে দায়িত্ব দেন, তারাই ঠিক করেন কে যোগ্য কে যোগ্য নয়। কিন্তু তুমি তো বাণিজ্য সফল। বাণিজ্য সফল কোথায় আর, আমি নিজের মতো। তোমাকে দূরদর্শনের পর্দায় দেখা যায়, তোমাকে গুড মর্নিং আকাশে দেখা যায়, তোমাকে দুর্গাপুজোর সময় তুমি পশ্চিমবঙ্গের বাইরে চলে যাও, লাগাতার অনুষ্ঠান লাগাতার অনুষ্ঠান। সে তো আর জেলার লোকজন দেয় না বা নেতা দেয় না। আমাকে আজ পর্যন্ত কোনো নেতা তো আমাকে দূরদর্শনেও নিয়ে যায়নি, আর 24 ঘন্টায়ও নিয়ে যায়নি, আর তারাতেও নিয়ে যায়নি, কোথাও নিয়ে যায়নি। আমাকে নিয়ে গেছে শিল্পী। অতএব সেখানে জেলার নেতৃত্ব তো কন্ট্রোল করার এখতিয়ার নেই। বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল তুমি তো এসএফআই করতে, একদম। ধরে ধরে চাকরি দেওয়া হয়েছে। তোমাকে কেউ ধরে চাকরি দেয়নি? মাথা খারাপ। একবারই বাবা বলেছিল লক্ষণ শেঠকে, প্রচণ্ড অপমান করেছিলাম বাবাকে, যে তোমার কি মনে হয় যে তোমার ছেলে 2K পাস করেছে, রবীন্দ্রভারতী 2K ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, তুমি কেন গেছো? আর খুব সত্যি কথা, এটা একদম ব্যক্তিগত মত, অধিকাংশের সঙ্গেই মিলবে না। মানে ইয়েস স্যার বলে ঢোকা, ইয়েস স্যার বলে বেরোনো, একটা ছুটির জন্য অ্যাপ্লাই করা, এগুলো না আমার ঠিক পারি না। যার জন্য আমি বর্তমানে যা করছি সেটাতেই বেশ খুব শান্তিতে আছি। চাকরির ইন্টারভিউ আমি জীবনে কোথাও কোনো দিন দিইনি, আর দেওয়ার বয়সটা পেরিয়েই গেছে। এখন যে গান উপস্থাপিত হচ্ছে, যে গান শোনা যাচ্ছে, প্রচুর তো শিল্পী, বিশেষত এই ফেসবুক আসার ফলে, লকডাউন হওয়ার ফলে প্রচুর শিল্পী তৈরি হচ্ছে, আত্মপ্রকাশ ঘটছে। এই যে এত শিল্পীর আত্মপ্রকাশ, এতে কি গান বাজনার কিছু ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে? অবশ্যই লাভ হচ্ছে, অবশ্যই লাভ হচ্ছে। কারণ ফেসবুকে একজন একটা গান দিল, ফেসবুক কিন্তু একটা বিশাল মাধ্যম, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং এই ফেসবুকে আমার যদি একটা অ্যাকাউন্ট থাকে, আমি আমার ভিডিওটা বা অডিও ফরম্যাটে হলেও আমি আপলোড করতে পারি। সেখানে কারোর পারমিশন, কারোর রক্তচক্ষু, না ওকে চান্স দেওয়া যাবে না, এরকম ব্যাপার নেই। এইবারে কিন্তু ওপেন প্ল্যাটফর্ম, আমার প্রোডাকশানটা যদি ভালো হয়, লোকে অবশ্যই ভালো বলবে। এটা তো আমি মনে করি যে মানে কাউকে তেল না মেরে আমি আমার প্রোডাকশান দিতেই পারি, এতে তো কোনো সংকোচেরও কিছু নেই বা অন্যায়ও কিছু নেই। আমি বলবো এটা ভালো হচ্ছে। কোনো গান, কোনো ছবি, কোনো সিনেমা, এটা ভালো কি না তার মাপকাঠি কি ফেসবুকের লাইভ, মানে ফেসবুকের লাইক, ফেসবুকের শেয়ার, ফেসবুকের কমেন্ট? একদমই না। ফেসবুকে একটা অদ্ভুত ঘটনা ঘটে, মানে ব্যক্তি অমুক একটা পোস্ট করেছে, সেই ব্যক্তির সঙ্গে আমার রিলেশন কি, তাতে লাইক দিলে আমার কোনো ফেসিলিটি আছে কি না, শেয়ার করলে আমার কোনো লাভ হবে কি না, অধিকাংশই কিন্তু সেভাবেই হয়। কেউ কেউ আবার অস্বীকার করতে পারে না, আমি কিছুই লাইক ফাইক দিলাম না, আবার কী ভাববে, কিছুই গানটা শুনলামই না, না শুনি লাইক দিয়ে দিলাম আর কি। কারুর আবার কোনো প্রোডাকশন থেকে এত গাত্রদাহ হয়, সে গাত্রদাহের গান বাজনাটা কী বিষয়, কী গান বাজনা হয়েছে সেটাই নয়, গান বাজনার আগে তবলা বাদক একজন একটু হাই তুলে ফেলেছে, তার পুরো ভিডিওটাতে তার তলায় ফেসবুক ওয়ালে হাই তোলাটাই আছে। যিনি যেভাবে দেখেন, তবে ওই ফেসবুক লাইক বা শেয়ার, কমেন্ট, অসম ফসম, অসাধারণ, ফাটিয়ে দিয়েছো, তুমি আমাদের গর্ব, এগুলো খুব একটা কিছু ম্যাটার করে না। ম্যাটার করে কোনটা, পোস্ট করবার আগে বারবার শুনে যদি তার মনে হয় ওটা পোস্ট করার মতো, তারপরে তিনি যদি পোস্ট করেন, সেটাই কিন্তু ম্যাটার করে। যার জন্য আজ পর্যন্ত আমি
সাহস করে কোনো গান পোস্ট করতে পারলাম না, মনে হয় পারবও না ফেসবুকে। তাহলে এই যে ফেসবুকে এত গান বাজনার এত প্রচার হচ্ছে এবং এত লাইক, এত প্রশংসা, এটা তো অনেক সময় ভুল চর্চাকেও প্রমোট করে। না, সে প্রমোট করুক, ব্যাপারটা টিউশন পেতে তো লাভ হয়। আমি সেজে গুজে পাঞ্জাবি টাঞ্জাবি পরে একটা গান পোস্ট করে দিলাম, তারা 4টে টিউশন আসবে, 4টে প্রোগ্রাম আসতে পারে, তাই আসে যদি, সেটা তো কোনো অন্যায় নয়। আমি মানুষটা যে গান করি, সে গানটা করি, সে তো লোককে জানানোটা তো আমার মধ্যে কোনো অন্যায় নয়। তার মধ্যে মানুষের যেটা ভালো লাগবে, তার রুচির সঙ্গে যেটা সামঞ্জস্যপূর্ণ হবে, সে সেই শিল্পীকে ডেকে নেবে। যারটা ভালো নয়, তার আত্মীয় পরিজন, তার বন্ধুবান্ধব যতই লাইক দিক, প্রোগ্রাম কিন্তু সে পাবে না। মানে আলটিমেট অনুষ্ঠান কতটা পাচ্ছে সেটাই তার সাফল্যের মাপকাঠি। একদমই তাই, বাণিজ্যিকভাবে সাফল্যের মাপকাঠি তাই তো। বেদের মেয়ে জ্যোৎস্না তো খুব সফল বাংলা একটি ছবি। সিনেমা। এটা মেনে নিতেই হবে। দর্শক সফল ছবি, বাণিজ্য সফল ছবি একদম। বেদের মেয়ে জ্যোৎস্না। বললাম না যে বাড়িতে চর্চা করছি, আমার সাটা লাগলো কি না, এই যে চেষ্টাটা, এটা হচ্ছে সাধনা। আর আমি কতটা নিজেকে বেচতে পারলাম, আর বেচতে তো হয়, তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তো পেনশন নেই, একটা মাস প্রোগ্রাম না থাকলে, লকডাউনের প্রোগ্রাম না থাকলে কেউ তো 1 পয়সা দেবে না। অতএব বেচতে তো হবেই, বেচার মধ্যে কোনো অন্যায় নেই। রং চড়িয়ে বেচাটার মধ্যে আমার একটু আপত্তি আছে। মানে আমি একটা ফেসবুকে একটা প্রোডাকশান দিলাম, সেটা পুরোটাই টিউন করা, এফেলে ফেলে ধরে ধরে প্রতিটি নোটকে ধরে ধরে একদম টিউন করলাম, টিউন করে পিচ ঠিক করে একদম প্রোডাকশান রেডি করে তারপরে সেটা দিলাম। সেটাতে আমার না একটু কীরকম বাধো বাধো লাগে, কীরকম মানে অসহায়ভাবে আত্মসমর্পণ বলে মনে হয়। যে প্রোডাকশান যখন আমি লাইভ স্টেজ করতে যাব, তখন তো ওই ফেসিলিটি আমার থাকছে না, তখন কি হবে? ওই জায়গাটাতে আমার আপত্তি রয়েছে একটুখানি। জেলার সংস্কৃতি চর্চা একটু তোমাকে প্রশ্ন করি। জেলার সংস্কৃতি চর্চায় হলদিয়া উৎসব, তার ভূমিকা মানে কি মনে হয় জেলার সংস্কৃতি চর্চায়? হলদিয়া উৎসব কতখানি সহায়ক হয়েছিল যখন হলদিয়া উৎসব হতো? অনেক পুরনো কথা নিয়েই পুরনো প্রশ্ন। সংস্কৃতি চর্চায়, এখন সংস্কৃতি চর্চায় মেন শিল্পী গাইবার আগে প্রতিটি জায়গায় লোকাল বেশ কিছু শিল্পী সেখানে পারফর্ম করতেন। প্রত্যেকটা জায়গা থেকে কয়ের টিম সেখানে পারফর্ম করতেন, এটা আমি দেখেছি। তা সেই কয়ের টিম পারফর্ম করবে, এটাকে কেন্দ্র করে তাদের মধ্যে একটা চর্চা, কোনো পয়সা পাচ্ছে না তা সত্ত্বেও চর্চা, এই যে বিষয়টা, এটা তো কিছুটা তো এগোতোই, এটা একটা লাভ। বাইরে থেকে শিল্পী নিয়ে এসে কতটা সেই অঞ্চলের শিল্পের উন্নতি হয়, সে বিষয়ে আমার সন্দেহ আছে। দুটো প্রশ্ন তোমার কাছে। রবীন্দ্রনাথের গান নিয়ে এখন নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে। এই যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা কতখানি সমর্থনযোগ্য? তুমি কতখানি সমর্থন করো? পরীক্ষা নিরীক্ষাকে আমি প্রচণ্ড পরিমাণে সমর্থন করি, কারণ আমি মনে করি না যে রবীন্দ্রসঙ্গীত মানেই শুধু এসরাজের সঙ্গে গাইতে হবে। কিন্তু এবারে আমি কি যন্ত্রানুষঙ্গ ব্যবহার করছি, আমি দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে গানটা গাওয়া, সেটা আমি আজও পর্যন্ত মনে করি যে নোটেশনের বাইরে সুর চেঞ্জ করে করাটাকে আমি কোনোভাবেই সমর্থন করি না এবং করবও না। কারণ আমার দম নেই রবীন্দ্রসঙ্গীতের প্যারালাল একটা গান লেখা এবং সুর দেওয়া। আমার যদি ওস্তাদি করার হয়, আমি একটি গান লিখব, লিখে সুর দেব, যা খুশি তাতে করব। রবীন্দ্রনাথের গানকে নিয়ে ছ্যাবলামি করার কোনো মানেই হয় না। এবারে যেটা হচ্ছে অ্যারেঞ্জমেন্টের পার্টটা, এক একটা সময় এক একটা মাধ্যমে কিন্তু মানুষ গান শুনতেন। চোঙা, ছোট্ট একটা রেডিও, তাতে কিন্তু মিড হাই মিড, না লো মিড, না একদম লো, মানে 20 হার্জ তো ছেড়ে দাও, 20K আপ, হাইস নেই, ঠিক আছে, মানে 3K পর থেকেই মোটামুটি নেই,
6K 10K নেই, ওগুলো নেই, যার ফলে একটা মিড ওরিয়েন্টেড একটা সাউন্ড, তাতে মানুষ শুনতেন। তা পরবর্তী ক্ষেত্রে কিন্তু মানুষের কানটা অনেক বেশি তৈরি হলো, মানুষ এখন কিন্তু একটা ভালো সাউন্ড সিস্টেমে শোনেন এবং হেডফোনে শোনেন, যার ফলে কিন্তু লো ফ্রিকোয়েন্সি থেকে হাই ফ্রিকোয়েন্সি পুরোটাই তার কানটা কিন্তু নিয়ে অভ্যস্ত। সেই ক্ষেত্রে এখন যে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে তার যে ফ্রিকোয়েন্সি কভারেজ সেটাকে আমি সাপোর্ট করি, পূর্ণমাত্রায় সাপোর্ট করি। বিষয়টা হচ্ছে যে আমি যে গানটার অ্যারেঞ্জমেন্ট করছি, গানটার মানে অর্থ কী দাঁড়াচ্ছে, কী বলতে চাইছেন অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ এই গানটার মাধ্যমে, গানের টেম্পো একটা মানে বিশাল গুরুত্বপূর্ণ জিনিস একটা গানের, কোন লয়ে হবে। তারপরে হচ্ছে কোন ইনস্ট্রুমেন্ট আমি ব্যবহার করব, তার সুরটা কী হবে, অ্যারেঞ্জমেন্টটা কী ধরনের হবে। আমি একটা অ্যারেঞ্জমেন্ট করলাম, সেটাকে এমনি আলাদাভাবে অ্যারেঞ্জমেন্টটা শুনতে খুব ভালো লাগলো, দারুণ কিছু কর্ডস প্রোগ্রেশন করে জ্যাজি কর্ডস দিয়ে আমি এটা প্রোডাকশন করলাম, ইটস সেলফ ভেরি গুড। কিন্তু সেটা যে টোটাল সাউন্ডস্কেপটা যেটা একটা ছবি তুলে ধরছে, সেটা ওই রবীন্দ্রনাথের যে গানটা তার যে অন্তর্নিহিত মানে সেটার সঙ্গে যাচ্ছে কি না সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। মানে পরীক্ষা নিরীক্ষাতে আমার কোনো আপত্তির কোনো জায়গাই নেই, এবং অনেক বেশ কিছু ভালো ভালো কাজ হয় সেগুলো থেকে আমরা শুনি। তো আমি তো ব্যক্তিগতভাবে শিখি, শ্রদ্ধা করি যে আহা কি অসাধারণ অ্যারেঞ্জমেন্ট করেছেন, কিন্তু তাই মানে এই নয় যে আমি মানে বুঝবো না, যা খুশি অ্যারেঞ্জমেন্ট করে দেবো, সেটাকে আমি আবার সমর্থন করতে পারি না। তুমি অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে, এই সঙ্গীত আয়োজন করতে গিয়ে কখনো হোঁচট খেয়েছো? বাবা, হোঁচট মানে ঠিক মানে গালে থাপ্পড় টাইপের খেয়েছি আর কি। একবার আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, এটা করেছি, একজনের গান গেয়েছেন, সেটার অ্যারেঞ্জমেন্ট করেছি, সন্তুর ফন্তুর দিয়ে একদম পুরো বসন্তের রোম্যান্টিক সিন করে দিয়েছি। তা খুব গর্ব ভরে রেকর্ডিং করে বারান্দায় বসে বাবার সঙ্গে বাবাকে শোনাচ্ছি, বাবা শোনো এটা কীরকম হয়েছে। বাবা শোনো বলে এটা কী করেছিস, কেন এই সন্তুর ফন্তুর দিয়ে এটা তুই আলটিমেটলি কী বোঝাতে, এখানে বসন্ত একটা মাতাল সমীরণ, খারাপটা কী করেছি। শোন তোকে একটা কথা বলি, এই বারান্দাটা তোর মনে আছে? আসলে ওই বারান্দাটায় আজ থেকে অনেক বছর আগে, তখন আমার 13 বছর বয়স, আমি আর বাবা বসেছিলাম সন্ধ্যাবেলায়। আমি বাবাকে জিজ্ঞেস করছিলাম যে বাবা মা বাঁচবে তো? বাবা বলেছিলেন যে হ্যাঁ ডাক্তার দেখানো হচ্ছে, হ্যাঁ ঠিক হয়ে যাবে। মা কিন্তু বাঁচেননি, রাত্রিবেলা মারা গিয়েছিলেন। সারারাত্রি মার ডেড বডির পাশে শুয়ে থেকে পরের দিন দাহ করলাম। বাবা বললেন যে দেখ, তারপরে অনেক রাত্রি আসে, বসন্ত আসে, আবার পরের বছর বসন্ত এসছে, আবার এসছে, পৃথিবী কিন্তু একই রকম আছে, হারিয়েছি কিন্তু শুধু তুই আর আমি। একটা মানুষ সে জানলার ধারে দাঁড়িয়ে আছে, সন্তান হারার শোক, জ্যোৎস্না রাত্রি, অকাতরে জ্যোৎস্না তার আলো ছড়িয়ে দিয়েছে, একটা মায়াবী রাত, অপূর্ব লাগছে। মনে একটা মেলা হচ্ছে, সেখানে সমস্ত গ্রামের মানুষ গেছে, সবার মনে কত আনন্দ, কিন্তু সে আজকে নেই। এরপরে কোনো উচ্ছ্বাস আনন্দ আসে কি? প্রচণ্ড মিস করি বাবাকে। বাবা মাকে তো ব্যক্তি জীবনে বাবা মা হিসেবে তো মিস করি, সে তো সবাই করেন, আমি কাজের ক্ষেত্রে ভয়ঙ্করভাবে। মানে এখনও মনে হয় যে বাবা থাকলে বাবাকে জিজ্ঞেস করতে হবে, বাবা এটার মানেটা আসলে কী, মানে কী বলতে চাইছেন। আমি তো আসলে বাংলা নিয়ে পড়িনি, সাহিত্যের সেই বোধ জ্ঞান পড়াশুনো কোনোটাই তো আমার নেই না। বাবা থাকলে খুব ভালো হতো। বাংলা ব্যান্ডে প্রচুর পরিমাণে লালনের গান গাওয়া হয়, লোকগান গাওয়া হয়, তো সেখানে কোথাও মনে হয় না যে মূল যে তার সুর, শেকড় থেকে ছিন্ন হয়ে যাচ্ছে ওই সুর? যাচ্ছে বলে আমার মনে হয় না, অলরেডি চলে গেছে। আচ্ছা, মানে লোকসঙ্গীত যদি গাই, প্রথম কথা যেটা হচ্ছে লোকসঙ্গীত এরকম স্টেজে গাইবার বিষয় নয়,
শ্রম লাঘব পরিবার সঙ্গীত, লোকসঙ্গীত। তা সেক্ষেত্রে চলে আসে যে যে লোকসঙ্গীত সেটা কোন অঞ্চলের, মানে ভূগোলটা আসে প্রথমে। ভূগোলটা কেন গুরুত্বপূর্ণ? ভূগোলের উপরে নির্ভর করছে কিন্তু আমার প্রতিটি চলার পদক্ষেপ, আমার ছন্দ, আমি কোন কাজ করতে করতে ওই গানটা গাইছি। আমি যদি হাতির পিঠে থাকি তাহলে আমার যে ঝাঁকুনিটা হবে শরীরে সেটা এক তালে হবে, একটা ছন্দে হবে, একটা লয়ে হবে। আমি যদি গরুর গাড়িতে করে যাই তাহলে সেটা আরেকটা ছন্দে হবে, ওটা ভাঙবে। আমি যদি নৌকোতে যাই, একটা নৌকো থেকে আরেকটা নৌকোয়, তখন তার ওয়াকিটকি ছিল না, কমিউনিকেট করছি, একটা ওয়েব, সেখানে আমার গাওয়ান পদ্ধতিটা অন্য ধরনের হবে। অতএব গাইবার পার্ট যেটা, সেটাতে কিন্তু জিওগ্রাফিটা খুব ইম্পর্টেন্ট। সেটা না জেনে না পড়াশুনো করে কেউ যদি করে থাকেন তা সেটা অজ্ঞতা। আর অ্যারেঞ্জমেন্ট যেটা আমি মনে করি যে ফ্রিকোয়েন্সি কিন্তু মানুষ বোঝে, তাই তো? তা আমার লোকসঙ্গীত, আমাদের যে বাংলার যে লোকযন্ত্র, সেই যন্ত্রেও তো কিন্তু লো ফ্রিকোয়েন্সি রয়েছে, হাই ফ্রিকোয়েন্সি রয়েছে, মিড রয়েছে। তবে তো সেটাকেই ব্যবহার করতে পারি। যে যন্ত্র যে সঙ্গীত গাইবার সময় ব্যবহার হয়েছিল সেটাকে ব্যবহার করেই যদি আমি মানুষের সামনে উপস্থাপন করতে পারি তবে কিন্তু মনে হয় ব্যাপারটা লোকসঙ্গীত থাকে। না হলে লোকসঙ্গীতের নামে একটা ছ্যাবলামি হয়। আরেকটা গান নিয়ে বললো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি চিঠি রেখো। ব্যাপারটা হচ্ছে কি যে ওই একটা সুইসাইড নোট। মানুষ একটা মশা কামড়ালেও না, কামড়ানোর যন্ত্রণা সহ্য করতে পারে না, মশাটাকে মেরে ফেলে, একটা প্রাণকে মারি আমরা। সেই জায়গায় একটা মানুষ আত্মহত্যা করবার আগের লেখা চিঠি, কতটা দুঃখে কতটা ভেঙে পড়লে একটা মানুষ আত্মহত্যা করতে পারে। সেই চিঠি পরে গান হলো। সে গান গাইবার জন্য যদি আমি পাওয়ার ড্রামিং, ডিস্টরশন গিটার, অডিয়েন্সের দিকে হাত তুলে তারা যাতে ক্ল্যাপ দেয়, তারা যাতে নাচে, সেটা অন্ধকার করে মোবাইল, এইগুলো কি মানে? এটা তো সেই মানে ওদের দোষ নেই, এটা সেই আমার আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বোনের মতো কেস আর কি। সেই আমাকে আমার বাবা মানে গালে থাপ্পড়টা না মেরেও মোটামুটি বুঝিয়ে দিয়েছিল, যেটা তাতে বেশ থাপ্পড় খেয়েছিলাম। যারা করেন তারাও হয়তো একদিন বুঝবেন এটা ঠিক না। এই যে ভুল স্রোত, এটা তো একটা ভুল স্রোত। এই ভুল স্রোতের শেষ কোথায়? এই শেষটা না একটা বড় চক্র, আবার ঘুরে ফিরে রাজনীতি আসে। অবশ্যই অবশ্যই ভয়ঙ্করভাবে আসে, শুধু আসে না, ভয়ঙ্করভাবে আসে। তার কারণ যে একটা দেশের, একটা জাতির মেরুদণ্ড ভাঙতে গেলে প্রথমে তাদের সংস্কৃতিটাকে ভাঙতে হয়, তবে মূল্যবোধ ভাঙা যায়। আর মূল্যবোধ ভেঙে গেলে জাতিটা চুরমার হয়ে যায়, সহজে কিনে ফেলা যায় জাতিটাকে। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে আজকে যা চলছে তাতে করে এই সংস্কৃতি ভাঙছে, ভাঙতে 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 ভালো জিনিস আসবে, কিন্তু সময় লাগবে বোধোদয় হতে। তাতে তো সভ্যতার বা জাতির অনেক ক্ষতি হয়ে যেতে পারে। ক্ষতি হতে খুব বেশি আর বাকি নেই, সেটাই আমার কাছে আশার, যে এবার বোধহয় ভালো দিকটা আসবে। এই ক্ষেত্রে শিল্পীদের ভূমিকা কি হতে পারে? কি ভূমিকা নেওয়া উচিত? ভূমিকা নিতে গেলে তো সাধনা করতে হয়, চর্চা করতে হয়। সেই চর্চা করতে গেলেও আবার বাধা হয়ে দাঁড়ায় পেটের টান, অর্থ। সব কিছুর পেছনে কিন্তু হচ্ছে আসলে অর্থ। একটা নিরাপত্তাহীনতা থেকেই কিন্তু মানুষ পদলেহন করতে বাধ্য হয়। অতএব কতই রঙ্গ দেখি দুনিয়ায়, এরকম কোনো রঙ্গ দেখেছো যেটা দেখে তুমি সহ্য করতে পারোনি, বিরক্ত লেগেছে, খারাপ লেগেছে, অথচ বলতে পারোনি? দেখেছি মানে তো অহরহই দেখি। সম্প্রতি কোনো ঘটনা? মানে পদলেহন কতটা করলে পরে, একজনের করোনা হলে পরে তিনি যেহেতু পদলেহনকারী, একজন শিল্পী, শিল্পী বলতে আমার বাধে। যাই হোক,
উপার্জনকারী, শিল্প বেচে উপার্জনকারী, তার করোনা এফেক্টেড হওয়াটা মিডিয়ায় ছাপা হয়। আনন্দবাজার পত্রিকায় ছাপা হুম। হয়েছে। তা যিনি ছেপেছিলেন তিনিও বাধ্য, যারটা ছাপা হয়েছিল তিনি একদম বাধ্য। তাহলে তোমাকে একটা কথা বলি, সম্প্রতি আমার হলদিয়াতে একটি আবৃত্তি উৎসব হলো। তো সেখানে যার কথা হচ্ছিল প্রাক্তন বাম সাংসদ মাননীয় লক্ষণ শেঠ, তিনি যেহেতু উৎসবে প্রচুর টাকা বিনিয়োগ করেছেন, আমি বিনিয়োগ এই কারণেই বলছি যে সেখানে তার পুত্রবধূকে আবৃত্তি শিল্পী হিসেবে দেখানো হলো, যিনি কোনোদিনই আবৃত্তি করেননি। আবার পরের দিনের বর্তমান কাগজে আবৃত্তি শিল্পী হিসেবে তার নামটাই প্রকাশিত হলো। কি বলবে এগুলোকে? ঠিকই আছে, মানে এটা না একটা শিল্প, জানো তো, নিজের ঢাক নিজে পেটানো। বা মিডিয়া না, বুদ্ধদেব ভট্টাচার্যকে তো খুনি বানিয়েছিল, মিডিয়া সব পারে। তো ওই যে কি করলে যে পারে ওই ব্যাটা না আমি একদম জানি না, মানে ওটা আমার কাছে একদম হিব্রু। কি করলে পরে মিডিয়ায় ছাপে, মিডিয়া তারটা নিয়ে নাচানাচি করে, মানে এটাও তো মানুষের লাগে। মানে রিসেন্ট দেখলাম যে একজন আবৃত্তিকার, তিনি কলকাতায় একটি আবৃত্তি উৎসবে পারফর্ম করেছেন, আমার বিশেষ পরিচিত, পেপারে বেরিয়েছে, ছাপা হয়েছে। তাই আমি তো মনে করি যে অনেকেই তো অনেক প্রোগ্রাম করেছে, গভর্নমেন্ট লেভেলের প্রোগ্রাম, দেশে দেশের বাইরে অনেক জায়গায়, তা তাদের তো কই ছাপা হয় না। এই ছাপা হওয়ার জন্য না একটা মাপকাঠি লাগে, সেইটা ওটা একটা বিশেষ যোগ্যতা বা কিছু একটা লাগে, সেটা ওইটা আমি একদম জানি না। শেষ করব একেবারে একটা প্রশ্ন দিয়ে। যারা খুব সচেতনভাবে চর্চা করতে চান, সিরিয়াসভাবে চর্চা করতে চান, তাদের সম্পর্কে তুমি কি বলবে? একটাই বক্তব্য, সেটা হচ্ছে যে গানটাকে যদি বা যে কোনো ফাইন আর্টস, ভিজুয়াল আর্টস বাঁচাতে হয়, এটাকে বেচে যাতে না খেতে হয়। মানে পরের দিন আমার শিল্পটা বিক্রি হলে পরে আমার ছেলেটা খেতে পাবে, এই অনিশ্চিত অবস্থার মধ্যে থাকলে কিন্তু বর্তমান পরিস্থিতিতে চালানো খুব চাপের। কিছু একটা করতে হবে, যেটা করলে পরে আমার পেটটা চলে যাবে, তারপরে গান বাজনা করলে বোধহয় নিশ্চিন্তে সাধনা করা যাবে ভালোবেসে। না হলেই কিন্তু আমার ব্যবসাটাও যাতে হয়, আমার যাতে 2টো টিউশনি আসে, আমার যাতে 4টে প্রোগ্রাম আসে, কোন নেতাকে ধরতে হবে, কোথায় কাকে তেল মারলে পরে আমার হবে, এইগুলো নিয়ে চলতে হবে। বাবুদা, ধন্যবাদ বলবো না, অনেকটা শুনলাম তোমার মতামত, আমিও সমৃদ্ধ হলাম, আমাদের বন্ধুরা যারা শুনলেন তারাও অনেকটা সমৃদ্ধ হলো। আবার একদিন বসবো এই আবদার নিয়ে। আজ এই পর্যন্তই। সকলকে আরও একবার নমস্কার। আমার তরফ থেকেও সবাইকে নমস্কার।